বর্তমানে ব্যাংক খাতে থাকা প্রায় অবলোকনকৃত ঋণ সহ মোট 1,30,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ নিয়মিতকরণ করতে 2% ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ 9% সুদে ঋণ পরিশোধের সুযোগ প্রদান করে গত 16ই মে যে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক, সে প্রজ্ঞাপনটিকে দুষ্টের পালন, শিষ্টের দমন আখ্যা দিয়ে আগামী 24শে জুন পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। প্রজ্ঞাপনে বলা হয়েছিল 2018 সালের 31শে ডিসেম্বর মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে এমন ঋণ গ্রহীতার অনুকূলে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে পুনঃ তফসিল সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে ঋণ খেলাপিরা তাদের পুনঃ তফসিল হওয়া ঋণ পরিশোধের সময় পাবেন টানা 10 বছর। এর মধ্যে প্রথম 1 বছর কোনো কিস্তি দিতে হবে না। এসব সিদ্ধান্ত নেওয়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের যুক্তি হচ্ছে, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে হলেও যদি টাকা আদায় করা যায় তাহলে ব্যাংকিং খাতে অর্থের তারল্য সংকট কাটবে। বিশ্লেষকরা বলছেন, খেলাপিদের শাস্তির বদলে সুবিধা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন সাময়িক সমাধান মনে হলেও এটা ভবিষ্যতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এর আগে 2015 সালেও বিশেষ বিবেচনায় ডাউন পেমেন্ট ও মেয়াদের শর্ত শিথিল করে 11টি ব্যবসায়ী গ্রুপকে 15,000 কোটি টাকার বেশি ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হলেও পরবর্তী সময়ে অধিকাংশ প্রতিষ্ঠান পুনর্গঠিত ঋণের টাকা ফেরত না দেওয়ায় সুদে আসলে ব্যাংকগুলোর পাওনার পরিমাণ 16,000 কোটি টাকা ছাড়িয়েছে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ FCA এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রধান। মানে আসলে ব্যাংকারদের তো আর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না বোধহয়, আপনি একটি ব্যাংকের প্রধান নির্বাহীও, মানে অর্থমন্ত্রী সিদ্ধান্ত দিচ্ছেন, তারপরে কেন্দ্রীয় ব্যাংক সেই মানে সরকারের থেকে পাঠানো প্রজ্ঞাপন একটু এদিক ওদিক করে জারি করছে, তারপরে আদালতে যাচ্ছেন একদল, আদালতে গেলে পরে আদালত আবার সেটা স্থগিত করে দিচ্ছেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, পলিসি তো সবসময় বোর্ড থেকে আসবে কিংবা রেগুলেটর থেকে আসবে, পলিসিগত গাইডলাইন। আমরা ব্যাংকাররা কী করি, আমরা হচ্ছে এক্সিকিউটিভ, আমরা এক্সিকিউশন করি, আমরা স্ট্র্যাটেজি আসে, সেই স্ট্র্যাটেজিকে ফুলফিল করার জন্য আমরা করি। নট নেসেসারি যে পলিসি আসতে পারবে না, পলিসি ডেফিনেটলি থাকবে, সেটা ফর দ্য সেক অফ দ্য ইন্ডাস্ট্রি, ফর দ্য সেক অফ দ্য ইকোনমি, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। যদি যেটা ভালো হয় সেটা অবশ্যই করতে পারে, সেটা সমস্যা না। এখন ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন, আর অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক কথা বলছেন, এটা তো সব অঙ্গাঙ্গী হয়ে জড়িত। একটা ইকোনমির জন্য বাংলাদেশ ব্যাংক যেমন জড়িত, তার অর্থ মন্ত্রণালয় কিন্তু তার সাথে ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন, এটা কিন্তু সে স্টেক হোল্ডার। সো স্টেক হোল্ডার সবসময় কথা বলতেই পারে, সেখানে ব্যাংকিং বলেন, আপনার অর্থনীতির কথা বলে, সেখানে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক একসাথে কথা বলবেই, এবং একসাথে কথা বললে যেটা দেশের জন্য ভালো সেটা একত্রিতভাবে করতেই পারে। সেখানে আমি কোনো দোষী কিছু দেখি না। যে ব্যাপারটা নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে রিশিডিউলিং প্রপোজালটা যেটা আসলো, এটার ভালো কি খারাপ কি। এখন ধরেন আমরা যদি এভাবে দেখি যে এই যে 80 থেকে 90,000 কোটি টাকা যেটা মন্দ ঋণ ক্ষতিজনক হয়ে বসে আছে, সেই ঋণটা কিন্তু মুভ করছে না, সেটা কিন্তু একটা জায়গায় বসে আছে। আমি যদি এর ভালো দিকটা দেখি, সেটা হচ্ছে যে এই টাকাটা আসলে আসা তো শুরু হলো। এখন ব্যাপারটা হচ্ছে যে 2015-তে তো আপনারা দেখেছেন যে আসবে না, বরং আপনারা আরো ঋণ দেবেন রিশিডিউল না, ওটা ব্যাপারটা কিন্তু বলা আছে, সেটাও ব্যাংক কাস্টমার ভিত্তিতে। এখন একটা কথা বলি, আমার কাছে হয়তো আমার ব্যাংকে 15টা এরকম সংখ্যা আছে, আমি কি 15 জনকে দিব? অবশ্যই না, আমি অবশ্যই 15 জনকে দিব না। আমি মনে করবো যাকে দেয়া যায়, এবং এটা কিন্তু সর্বোচ্চ সীমা বলেছে, সর্বোচ্চ 1 বছর মনিটরিয়াম থাকবে এবং সর্বোচ্চ 10 বছর দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনাকে একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো। যখন 2012 সালে যে ক্লাসিফিকেশন রুলটা এসেছিল, সেই রুলে কিন্তু কিছু বলা ছিল যে 10 to 15% ডাউন পেমেন্ট, প্রথমবার হলে এত, দ্বিতীয়বার হলে এত, তৃতীয়বার হলে এত, এবং এত বছর পর্যন্ত করা যাবে, সেটা একটা দেওয়া ছিল, এবং তার মধ্যে থাকলে আমাদের বাংলাদেশ ব্যাংকে যেতে হতো না। এখন যেটা তার পরবর্তী দেখা গেল যে অনেক সময় আমরা যদি ক্যাশ ফ্লোর ভিত্তিতে রিশিডিউল করতে চাইতাম, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকে যেতে হতো। এতে করে দেখা গেছে তো কি, ধরেন যেটা 4 বছর দেওয়া আছে তার 25% বেশি দিতে পারতাম না, একটা লিমিটেশন ছিল। আমরা চাচ্ছিলাম ক্যাশ ফ্লো ভিত্তিতে যদি করা যায় এবং সেটা ডিলিজেন্টলি করা যায়, সেরকম করতে চাইতাম। যদি একটা কাস্টমারের ক্যাশটা 5 বছর করে, 6 বছর করে, সেটা করতে হবে। আমি যদি জাস্ট রিশিডিউলিং করে দিই, তাহলে কিন্তু লাভ হয় না। কিন্তু এই বিজ্ঞপ্তিটা কি সেটা দিয়ে আপনাদের বাধ্য করছে নাকি এরপরেও ব্যাপারটা, আমি আসলে ওটাই জানতে চাই যে বিজ্ঞপ্তি কি আসলে বলছে ট্রেডিং খাত
জাহাজ শিল্প, লৌহ ইস্পাত শিল্পে যারাই হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়েছেন তাদের সবাইকে আপনাদের এই সুবিধাগুলো দিতে হবে। এখন ব্যাপারটা আমি বুঝছি তাই বলছে না। আর যদি তাই হয় নাকি সেটা এরকম যে আপনি আসলে ডিলিজেন্টলি করবেন, আপনি আপনার বিবেচনা প্রয়োগ করে কাস্টমারের সাথে সম্পর্কের ভিত্তিতে করার এটা হচ্ছে স্বাধীনতা এটা হচ্ছে পাচ্ছেন। খেলার জন্য রুলটা সেট আপ করে দিয়েছে, খেলবো এখন আমি, আচ্ছা। আমাকে খেলবো এখন আমি। আমাকে যেমন আমি একটা এক্সাম্পল, গতকাল আমার কাছে কাস্টমার এসেছিল, আমি বলেছিলাম তোমাকে আমি মনিটরিয়াম দিব না, তোমাকে আমি এই বছর ইন্টারেস্ট সার্ভিসিং করতে পারি। রিসেট ফাইন, আমি মাহবুব আমি ইন্টারেস্ট সার্ভিসিং করবো, আমি তোমাকে 10 বছর দিব না, আমি তোমার দেখবো তোমার কি স্টক আছে, তোমার ক্যাশ ফ্লো কি আছে, এটা বুঝে আমি দিব, আমি 5 বছরের ভিতরে তোমাকে দিব না, বলে আমাকে 6 বছর দিলেও চলবে। তো ইউ আন্ডারস্ট্যান্ড, দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু নেগোশিয়েট উইথ দ্য কাস্টমার। এখানে আবার আমাদের ব্যাংকারদের রোল আছে। প্রবলেমটা কোথায় যেটা আমি মনে করি সেটা হচ্ছে নৈতিকতা ব্যাপারটা চলে আসছে। এখন ধরেন ভালো কাস্টমার যারা আছে তারা কিন্তু এখন বলছেন যে তারা নিশ্চয়ই আপনাদের এসে সেটা অবশ্যই হাসাহাসি করছে। অবশ্যই এটাই হচ্ছে আমাদের যে সমস্যা। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই নৈতিকতার ব্যাপারটা এসে দাঁড়িয়েছে এখানে, যে যারা ভালো কাস্টমার, যারা একদিন ধরে রেগুলারলি পেমেন্ট করে গেছেন, তাদেরকে হয়তো আমি 10, 11, 12 চার্জ করছি, সেইখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন ভালো কাস্টমারদেরকে যে আমরা যে অন্য সময় কিন্তু অন্য কিছু করি, আমরা কিন্তু যে কোনো এলসি কমিশন নেই, ওকে সবচেয়ে কম আমরা চার্জ করি, যে কোনো জিনিস চাইলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভার করার চেষ্টা করি। একটা এলসি বলেন, একটা ডিসবার্সমেন্ট বলেন, অনেক সময় অন্যভাবে পুরস্কৃত করার চেষ্টা করছে। এখানে একটু কথা বলি, এখানে যেমন ধরেন আমাদেরকেও ওনাদেরকে বোঝাতে হবে কাস্টমারদেরকে যে ভাই এটা এই জন্য করা আছে, দেশের জন্য করা আছে, এবং ওইটাই হচ্ছে নৈতিকতা প্রবলেমটা, ওই কাস্টমারদের বিহেভিয়ারটা এই ভালো যারা আছে তারা না খারাপ হয়ে যায়। এখন দ্যাট আপনি ইজ দ্য বলছেন যে কনসার্ন। ব্যাংকাররা এখন তাদের বিবেচনাবোধ প্রয়োগ করে এই নির্দেশনাটা এটা কার্যকর করতে করবে। হবে। তাহলে 2015-তে ফেল করলেন কেন সেটা আমি শুনবো, আচ্ছা, এরপরে ঠিক আছে। যখন আপনার কাছে আসবো এই প্রসঙ্গটা আমি শুনতে চাই। আর সরকার কিছু, বাংলাদেশ ব্যাংক নাকি ওই যে সরকারের বিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন করে পুরস্কারও দিয়েছে যারা ভালো কাস্টমার, তাদের ওই পুরস্কারটা কার্যকরী হবে কিনা সেটাও জানতে চাই। ডক্টর জামালউদ্দিন আহমেদ এফসি, আমি আপনার কাছে আসলে জানতে চাই ডক্টর জামালউদ্দিন আহমেদ, যে আসলে বাংলাদেশ ব্যাংকের তো বোধহয় একটা স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, মানে আমি যদি ভুল বুঝে থাকি আমাকে নিশ্চয়ই আপনি ঠিক করতে পারেন, মানে কেন্দ্রীয় ব্যাংকের তো একটি স্বাধীন সত্তা থাকবার কথা, কিন্তু আপনার মনে থাকবে গত বছর যখন মানে ঋণ সুদের হার কমাতে ব্যাংক মালিকদের কিছু সুবিধা দেওয়া হলো, তখন যেমন একটি ভবনে সিদ্ধান্ত, মানে ব্যাংক মালিকদের অ্যাসোসিয়েশন ভবনে অর্থমন্ত্রী আর ব্যাংক মালিকরা মিলে সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবারও তো অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিলেন, অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি লিখে পাঠালো, কেন্দ্রীয় ব্যাংক সেটা এক্সিকিউট করলো, মানে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব এতে পূর্ণ হচ্ছে কিনা? আপনি দেখেন, একটা বাজার অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংক আর কমান্ড ইকোনমিতে কেন্দ্রীয় ব্যাংক ডিফারেন্ট রোল। এবং কমান্ড ইকোনমিতে আমাদেরটা কি কমান্ড আমরা মিক্স। কমান্ড ইকোনমি মানে কি, মানে অর্থমন্ত্রী বলবেন বা প্রধানমন্ত্রী বলবেন? গভর্নমেন্ট চালাবে, আচ্ছা। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী চলবে। আমাদের উই আর ইন এ মিক্সড ওয়েতে আছি এখন, আমার যেটা মনে হয়। এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ফুললি ইন্ডিপেন্ডেন্ট না, এবং ইন্ডিপেন্ডেন্ট না এটার প্রমাণ হলো বোর্ডের যে স্ট্রাকচার, সেই বোর্ডের স্ট্রাকচারে মেজরিটি মানে গভর্নমেন্টের লোক। তো সেক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নিবে, আপনি ভোটিংয়ে আসলেও দেখা যাবে যে এটা ইট ইজ নট ওয়ার্কিং। মানে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তই আসলে বাস্তবায়িত হয় বাংলাদেশ ব্যাংকের মোস্টলি গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রির ইনস্ট্রাকশনে তাদেরকে অনেক সময় চলতে হয়। তো দিস ইজ রিয়ালিটি, এটা আপনাকে মানতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যত সিদ্ধান্তই আসবে, গভর্নমেন্টের পলিসি ডাইরেকশন যেভাবে যাবে, সেটাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক অনেক ক্ষেত্রে তারা অনেকটা অ্যাডভাইজারি ক্যাপাসিটিতে পজিশনটা তুলে ধরে, যে হোয়াট ইজ দি ইম্প্যাক্ট। এখন আপনি ধরেন রেগুলেশনটা চেঞ্জ করলেন, সেই চেঞ্জের ইকোনমিক ইম্প্যাক্টটা কি, লিগাল ইম্প্যাক্টটা কি, এটাকে আপনাকে বাইর করতে হবে। সেটা বাইর করার পর ইফ ইট ইজ টোটাল পপুলেশন এবং হোল কান্ট্রির জন্য যদি বেনিফিশিয়াল হয়, ইন দ্যাট কেস ইউ গো ইন দ্যাট ওয়ে। এই পরামর্শকের জায়গাটাও কি বাংলাদেশ ব্যাংক পালন করতে পারছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ ব্যাংক তার পজিশন তুলে ধরে। আচ্ছা, সর্বোচ্চ পর্যায় থেকে আপনার গভর্নমেন্টের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এটার ফাইনাল ডিসিশন হয় মোস্ট কেসেসে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে ইন্ডিপেন্ডেন্সের জন্য যে কথাটা বলা হচ্ছে, সেটা এখনো কিন্তু ফুললি কার্যকর হয় নাই। এবং পৃথিবীর কোনো দেশে হয় কি না জানি না, কিন্তু অনেক দেশে আমাদের থেকে বেশি আছে, এটা কিন্তু ঠিক। আমরা অনেক নিচে আছি ওই ইন্ডেক্সে। ইন দ্যাট কেস এই সিচুয়েশনটা উই আর কন্টিনিউইং, এবং সেই কন্টিনিউয়েশনের ক্ষেত্রে আপনার এই সমস্ত ইস্যুগুলোকে ফার্স্ট ইউ উইল হ্যাভ টু ডু দি রিসার্চ ওয়ার্ক। এবং আপনি ধরেন একটা সিদ্ধান্ত নেবেন যে লোনের ক্লাসিফিকেশনের ব্যাপারে বা ইয়ের ব্যাপারে একটা কিছু করবেন, তাহলে
আপনাকে কমপক্ষে 5-6 মাসের একটা গবেষণা আপনি ইনিশিয়েট করতে হবে, করে ফিগারগুলো বাইর করেন, বেনিফিটটা কি, কস্টটা কি, অ্যাট দ্য এন্ড অফ দি হোল নেশনের জন্য এটা কোন দিকে সাইডে, যেটা উনি বললেন যে পলিসি, ল অ্যান্ড ইকোনমিক্স, এগুলাকে কিন্তু স্বাধীনতা আপনাকে না হয় নাই, বোর্ড ভর্তি না হয় সরকারের লোক, সেটা বুঝলাম, কিন্তু অন্তত এই রিসার্চ গুলো কি বাংলাদেশ ব্যাংক করছে? এই হিসেবগুলো করে না, সরকারকে এগুলা অন্তত জানাচ্ছে যে হঠাৎ করে চাইলেই 9-6 হবে না। হঠাৎ- জি। আপনি যদি বলেন যে যেই কাজ 6 মাস লাগবে, সেই কাজ যদি 6 দিনে বলে যে 6 দিনের পরে রিপোর্ট দিবেন, যেমন আজকে একটা করলে যে 6 দিনে কি একটা দেখলাম যে 6 দিন করে ওই রূপপুরের উপরে 6 দিনের ভিতরে আপনার এটা কিভাবে করবে, আই ডোন্ট নো, বাট সময় চাইবে বারবার, তাই তো হয়। না সময় চাইবে মানে কি, আপনাকে ফার্স্টে টার্মস অফ রেফারেন্সটা ফিক্স করতে হবে, তারপর টাইমলাইন ফিক্স করতে হবে, মেথোডোলজি ফিক্স করতে হবে, দেন ইউ ডু দি ওয়ার্ক। এটা যদি না করেন তাহলে আপনার এট দি এন্ড অফ দি ডে যা হওয়ার তাই হবে। ডক্টর হাসান এইচ মনসুর, মানে আসলে সৈয়দ মাহবুবুর রহমান শুরু করেছিলেন যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক তো পলিসি ডিসিশন দিতেই পারে। আমার মনে হয় ডক্টর জামালউদ্দিন আহমেদ পরিষ্কার করেছেন যেটার মধ্যে পলিসির চেয়ে আসলে কমান্ড, ইনস্ট্রাকশন, অর্ডার অনেক বেশি কার্যকর হচ্ছে বা অনেক বেশি কাজ করছে। যেটাই করুক, আমার যেটা কথা হচ্ছে যে পলিসিটা একটু রেশনাল হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, পলিসিটা হতে হবে কিছু কিছু ক্ষেত্রে, এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত হতে হবে। 3 নম্বর, যেটা দেশের স্বার্থে হতে হবে। 4 নম্বর, বা আর্থিক খাতের অর্ডার, কমান্ড, এগুলো তো অনেক সময় অ্যাড হক হতে পারে। আর্থিক খাতের স্বাস্থ্য হতে হবে, সেটা অর্ডারের কমান্ডেই হোক বা সুন্দর বিবেচনা প্রসূতই হোক, বাট এই অবজেক্টিভগুলোকে সামনে রেখেই তো নীতিমালা। নীতি তো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা পার্সনের জন্য করা উচিত নয় এবং করা প্রয়োজন আছে বলে মনে করি না। তো সেই সব দৃষ্টিকোণ থেকে আমার কতগুলো প্রশ্ন জাগে যে এটার প্রয়োজনীয়তা ছিল কি। 1 নম্বর, এটা কি আসলে খুবই প্রয়োজন ছিল যে এখনই করতে হবে, এত স্বল্প সময়েই করতে হবে? কেন এখনই কেন করতে হবে? এটা আরেকটা জিনিস হচ্ছে, যেটার মধ্যে কি আমরা সেই সামঞ্জস্য, হারমোনাইজেশন, যেটা ব্যাড বরোয়ার ভার্সাস গুড বরোয়ারের মধ্যে যে ফাইন লাইনটা আছে, সেটাকে যে একটা মোরাল হ্যাজার্ডকে অ্যাভয়েড করে সেই ফাইন লাইনটাকে ডিফাইন করা, সেটাকে আমরা করতে পেরেছি কিনা। এখন এই ইস্যুগুলোকে যদি করতে হয়, তাহলে আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, সেখানে কি হয়? সেখানে কিন্তু একটা ইনস্টিটিউশনাল মেকানিজম থাকে এগুলোকে হ্যান্ডেল করার জন্য। যেমন চ্যাপ্টার 11 আছে। আমি যদি টাকা দিতে সমর্থ না হয়, যে কোনো বিজনেস যে কোনো সময় বসে যেতে পারে। পৃথিবীর কোনো বিজনেস নাই যেটা সমস্যায় পড়ে না। ফোর্ড কোম্পানিও ব্যাংক চ্যাপ্টার 11-এ গিয়েছিল, আমেরিকার বড় বড় প্রতিষ্ঠান চ্যাপ্টার 11-এ যে আবার বের হয়ে এসছে। তারা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স চ্যাপ্টার 11-এ গিয়েছিল, বের হয়ে আসছে। ভালো কোম্পানি যেতে পারে, সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু তাদের একটা মানে চ্যাপ্টার 11 মানে কি, মানে দেউলিয়া হয়ে যাওয়া এবং তারপর সেই টাকা, মানে সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করা। আমি এই মুহূর্তে পাওনাদারদের পয়সা দিতে পারছি না, ব্যাংকারদেরকে আমি দিতে পারছি না, কিন্তু আমি বলছি কোর্টের কাছে যে আবেদন করছি, আমার 3 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে এই সক্ষমতা ফিরে আসবে এবং আমি পুরো টাকা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। আমার প্ল্যানটা এইভাবে, আমি এত কর্মচারী ছাঁটাই করব, আমি এই অ্যাসেটগুলো বিক্রি করে দেব, আমি এখান থেকে টাকা নিয়ে আসব, আমি আমার বিজনেসকে এইভাবে রিফোকাস করে আমি এটাকে প্রফিটেবিলিটির দিকে নিয়ে যাব। ডাজ ইট মেক সেন্স? জাজ তখন বসবে ক্রেডিটরদের সাথে, ব্যাংকারদের সাথে বসে বলবে যে ঠিক আছে, এটা কি ডাজ ইট মেক সেন্স অর ইট ডাজন্ট মেক সেন্স। যদি জাজ মনে করে যে ইট হ্যাজ ক্রেডিবিলিটি, ইট ক্যান বি ফাইন টিউনড অ্যান্ড ইমপ্রুভড, এবং আমরা একটা রিভাইজ প্ল্যান করে তাদের সাথে একটা নেগোশিয়েট করতে পারি এবং তাকে 5 বছরের সময় দিতে পারি, দ্যাট ইজ এ পারফেক্টলি লেজিটিমেট ওয়ে টু ডু ইট। কিন্তু আমাদের এখানে সেই যে ভাইটাল বা ফান্ডামেন্টাল রিলেশনশিপ বিটুইন ব্যাংক এন্ড দ্য ক্লায়েন্ট, কাস্টমার, সেটা তো নাই। সেই জিনিসটা নাই। আর আরবিট্রেশন কিন্তু কেস বাই কেস হতে হয়। আরবিট্রেশন কোনোদিন ডক্টর হাসান মনসুর, আমি এই জায়গাটা থেকে আপনার কাছে আসি, সেটা কি নাই? মানে আমরা যদি আবার মুক্তবাজার অর্থনীতি বলি, কিন্তু শেষ পর্যন্ত ওই যে মুক্তবাজার অর্থনীতি না, তাহলে তো ব্যাংক যদি ঋণ আদায় না করতে পারে তাহলে একসময় সে দেউলিয়া হবে, সে পড়ে যাবে, আমরা তো আবার ব্যাংক মরতে দেব না। মানে এগুলোই তো ফান্ডামেন্টাল ইনকনসিস্টেন্সিস আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আছে। ব্যাংক মরলে দেশ মরে না, ব্যাংক 2-4টা ব্যাংক শেষ হয়ে গেছে, কিন্তু পুরো ব্যাংকিং খাতকে মেরে ফেলাটা হচ্ছে দেশের জন্য অগ্রহণযোগ্য। কিন্তু এখন এই যে আমরা প্রায় ব্যাংকিং খাতকে শেষ করছি,
কতগুলো ব্যাংককে বাঁচাতে যায়। এখন প্রায় 1.5 লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ, সেটা তো ফেরত নিতে হবে। সেটার কি উপায়, মানে এই বিজ্ঞপ্তি বা দেখুন, অন্য কোনো উপায় কাজে দেবে কিনা? আমি একটা বিরতির পর আপনার কাছে আসছি, একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনের। কিন্তু ডক্টর আহসান এইচ মনসুর, আমাদের দেশে তো আমরা ব্যাংকগুলোকে, মানে আপনি যেই পরিস্থিতির কথা বলছিলেন যে কাস্টমার এবং ব্যাংক তার পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ঋণ আদায়ের ব্যবস্থা করবে, কিন্তু সেটা তো একটা মানে বাজার মুক্ত বাজার অর্থনীতিতে তাই হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে তো আমরা ব্যাংকগুলোকে মরতে দেব না, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখবো, ভর্তুকি দেব, সেগুলো সিদ্ধান্ত নিয়েছি। কাজে সেই পরিস্থিতিতে এরকম একটি বিজ্ঞপ্তি দিয়ে কিছু টাকা তোলার স্বপ্ন দেখা ছাড়া আসলে উপায়টা কি? আর না, এই বিজ্ঞপ্তিটা যেটা ফাইন্যান্স ডিভিশন থেকে সরি অর্থ মন্ত্রণালয় থেকে বের করা হয়েছে গতকাল, সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা কার্যকর হবে বলে আমার মনে হয় না। কারণ এটা কার্যকর হওয়ার মতো বাজারের যে অবস্থা, তাতে এটা হতে পারে না। বাজারের এখন অবস্থাটা কি? ডিপোজিট গ্রোথ 9% সমস্ত ব্যাংকিং খাত মিলালে। কোনো ব্যাংকের ক্ষেত্রে ডিপোজিট গ্রোথ নেগেটিভ, কোনো ব্যাংকের ক্ষেত্রে লেন্ড টু ডিপোজিট রেশিও 100%-এর উপর আছে। তারা ইন্টারব্যাংক থেকে লোন নিয়ে তারপরে লেন্ডিং করছে। এই সিচুয়েশনে সঞ্চয়পত্র যেখানে ইন্টারেস্ট রেটের হার হচ্ছে 11%-এর উপর, সেখানে কিভাবে 6%-এ একটা ব্যাংকিং খাত অপারেট করতে পারে বাজার ব্যবস্থার মাধ্যমে? এটা যদি সরকার বলে দেয় যে ঠিক আছে আমরা 5% তোমাকে সাবসিডি দিয়ে দেবো, ব্যাংকস উইল বি ভেরি হ্যাপি, 6% নামিয়ে আনবে। তখন সরকার বলতেই পারে যে তোমাকে 6%-এর উপরে গেলে দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু এখন সরকারের কোনো নৈতিক আইনগত ভাবেও, কিন্তু আবার আরেকটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না, যে সরকারি আমানত ব্যাংকগুলোতে জমা পড়বে না যদি সেই ওই যে 9-6-এর তত্ত্ব ব্যাংকগুলো না মানে। সেটা ঠিক আছে, সরকারের টাকা সরকার যেভাবে দেয় সেটা সরকারের অধিকার, ওখানে আমি কোনো প্রশ্ন করবো না, তোমার টাকা দিও না। যদি তারা 9 করতে চায়, 6 করতে চায়, যদি তারা 6% দিতে, অবশ্যই দিতে পারে সরকার। সরকারের টাকা সরকার কাকে দিবে সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু ব্যক্তি খাতের টাকা ব্যক্তি খাতে ব্যবহার করা হবে, সেটা কিভাবে ব্যবহার করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আইনগত অধিকার সরকারের ব্যাংক মানে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে কিনা আমার কিন্তু সন্দেহ আছে। এটা কোর্টেও টিকবে কিনা, কারণ এটা তো বাংলাদেশ ব্যাংকের অধিকার মতো। তারা সরকারি ব্যাংকে বলতে পারে যে তোমরা 9% 6% করো, কিন্তু তারা কিন্তু বলতে পারে না ব্যক্তিগত ব্যাংকে তোমরা 6% নেবে। এটা বাংলাদেশ ব্যাংককে দিয়ে বলাতে হবে আন্ডার আওয়ার ব্যাংকিং এ। আমি জানি না এটা বিএবি কি বলবে সেই বিষয়ে, কিন্তু আমার মনে হয় যেটা এখানে আইনের বাইরে তারা চলে গেছে। এখানে যেটা হয়েছে কি, আমি একটু ডক্টর জামালউদ্দিনের কথা শুনে আমার একটা প্রশ্ন যোগ করে আসছি সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনি মনে করেন কিনা যে এই এখতিয়ারের বাইরে এই কাজগুলো চলছে একরকম? না, এটা ব্যাংকের যে বিজনেস মডেল বা এই অতিরিক্ত হস্তক্ষেপও একটা সমস্যা তৈরি করছে। আপনার ব্যাংকের যে বিজনেস মডেল এটা কি? ব্যাংকের বিজনেস মডেলটা হলো আপনার, আমি ডিপোজিট নিলাম, আমাদের এখানে বেশিরভাগই তো রিটেল ব্যাংকিং, হোলসেল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং। তো এখানে আপনার ধরেন রিটেল ব্যাংকিংটা আমাদের দেশে মোস্টলি কিন্তু রিটেল ব্যাংকিং, সেখানে ডিপোজিটটা নিয়ে আমি লোন দিচ্ছি, এই হলো আমার কাজ। তো সেখানে আমি যদি 6%-এ লোন ডিপোজিট নেই, দিস ইজ মাই লায়াবিলিটি, এবং সেখানে আমি ইন্টারেস্ট কস্ট, এটা আমার কস্টে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কস্ট হিসাবে চার্জ হচ্ছে। অপরদিকে আমি যখন লোনটা 9%-এ দিচ্ছি, তখন এটা কিন্তু আপনার ইন্টারেস্ট যেটা আমি পাচ্ছি এই হলো স্প্রেড হলো 3%। এই 3%-এর ভিতরে আপনার ব্যাংক যে তার স্প্রেডটা, এটার ভিতরে ওভারহেড এবং আদার কস্ট সব মিলে যায়, তারপর ডিফল্ট লোনের ইন্টারেস্ট সবগুলো মিলে যায়। এটা যদি করে তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দি ব্যাংকিং মডেল। এবং এটা যদি কোনো গবেষণা করে করতো, সেটা হলে আমরা হয়তো বলতাম যে ঠিক আছে, কোয়ান্টিটেটিভ 5 বছরের ডাটা নিয়ে টাইম সিরিজ অ্যানালাইসিস করে। তো সেটা তো আমরা করিনি, কারণ হিসাব তো বোধহয় মিলবে না। না, সেটা তো আমরা করি নাই। এখন আপনার যদি আমার ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ আমার আইসিবি একটা আছে, আইসিবি যে এটা কিন্তু এখন আগের সেই আইসিবি নাই, এখন এটা হাইব্রিড বিভিন্ন রকমের কাজ করে, যে কারণে আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ কিন্তু আপনার এটা দেশের যে চাহিদা সেটা পূরণ করতে পারতেছে না। অ্যাট দি সেম টাইম শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা এই দুইটা কিন্তু বেকার হয়ে পড়ে আছে। এটাও কিন্তু এটার এগেইনস্টে এটার কোনো ফাংশন নাই। না, 2 থেকে 3 হাজার কোটি টাকা এদের এক্সপোজার, লোনের এক্সপোজার। সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে এখানে বাংলাদেশে এখন এটা হওয়া উচিত মিনিমাম 1,00,000 কোটি টাকার একটা ইনস্টিটিউশন। সেটা কিন্তু 3-4টা হওয়া উচিত, প্রাইভেট সেক্টরে একটাও নেই। তাহলে আপনার হচ্ছে কি এখানে লং টার্ম লোনের ক্ষেত্রে আপনার এখানে সাপ্লাই নেই। সো এইটা গেল। তারপরে আসেন আপনার যে ইকুইটি মার্কেট, যেটা এই ইকুইটি মার্কেটেও কিন্তু আপনার ওইভাবে কিন্তু নতুন ইস্যু আসতেছে। কিন্তু এই লং টার্ম লোন দিতে গিয়েই তো কোথায় মানে তাহলে এই ফাইন্যান্সিয়াল যে আর্কিটেকচার, সে আর্কিটেকচার ইজ নট ওয়ার্কিং, ফাংশনিং। এবং আপনার ব্যাংকের থেকে আপনি যতই ব্যাংকের উপরে চাপ দেন, ব্যাংক মোর দ্যান 25% 30% এর ভিতরে কিন্তু ফাইন্যান্সিয়াল সিস্টেমে কন্ট্রিবিউট করতে পারবে। এর উপরে গেলে এদের মধ্যে প্রবলেম দেখা দিবে। এবং সেখানে আপনার বন্ড মার্কেট নাই, বন্ড মার্কেট নাই, বন্ড মার্কেট মিনিমাম কাজে ওই যে লোকের কাছ থেকে টাকা তোলা হচ্ছে মানে পরিষ্কার, মানে সৈয়দ মাহবুবুর রহমান, তার মানে একদম আমাদের টাকা আপনারা তুলেছেন, তুলে শিল্প স্থাপনের প্রত্যাশা নিয়ে দিয়েছেন। কৃষি ব্যাংক, হ্যাঁ, কৃষি ব্যাংকও বাংলাদেশে একটাই ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক একটা ব্যাংক। কৃষি ব্যাংকে তো আরো কৃষি ব্যাংক আরো 2-3টা হওয়া উচিত, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ। কিন্তু মানে একদম আমাদের কাছ থেকে আমানত তুলেছেন, তুলে শিল্প স্থাপনের প্রত্যাশা নিয়ে দিয়েছেন এবং শিল্প স্থাপন হয় নাই, টাকাগুলো এখন মানে আদায় করা যাচ্ছে না। এই ক্ষেত্রে কোনো লাভ হবে কিনা আমি প্রশ্নটা যোগ করতে চেয়েছিলাম। কমার্শিয়াল ব্যাংক এগেইন রাষ্ট্রায়ত্ত কমার্শিয়াল ব্যাংক যে 4টা আছে, তারা কিন্তু ট্রেড ফাইন্যান্সিং, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করা উচিত, শর্ট টার্ম ফাইন্যান্সিং। সেই ক্ষেত্রে তারা লং টার্ম, এখন মোর দ্যান 50% তাদের আপনার এই যে লোন পোর্টফোলিও হলো লং টার্ম হয়ে গেছে, বিকজ অফ রিশিডিউলিং, নানা রকম পলিসি সংকটে আসলে। তার মানে কি এগুলা কিন্তু এখন এটাকে অ্যাড্রেস করার জন্য আপনাকে পরিকল্পিত একটা মানে ওই পরিকল্পনা কে করবে? কেন্দ্রীয় ব্যাংক না অর্থ মন্ত্রণালয়? অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সবাই মিলেই করতে হবে। সৈয়দ মাহবুবুর রহমান, আমার প্রশ্নটা হচ্ছে 2015-তে তো কাজ করে না এই রিশিডিউলিং এবং প্রত্যাশা যে। হ্যাঁ, আমি একটু আসি, একটু যেটা প্রথম শুরু করেছিলাম সেখানে একটা কথা আমি বলতে মিস করে গেছি। সেটা হচ্ছে যে এই যে রিশিডিউলিংটার প্রয়োজনীয়তা কি ছিল? এটার প্রয়োজনীয় ছিল এখন আমাদের এনপিএল খুব হাই, এটাকে কমানোর জন্য। এটা হচ্ছে একটা ইমিডিয়েট একটা অ্যাড্রেস করে করা যায় কিনা। কিন্তু আমার কাছে বড় প্রশ্নটা অন্যখানে। আপনি ঠিক আছে ফাইন, যদি যে কোনো কারণেই হোক যে আমার এই মুহূর্তে আমার এনপিএল কমাতে হবে, কমালাম, কিন্তু আমি যে ফার্দার ইনফ্লো হবে কিনা, আমার চৌবাচ্চায় আরো ঢুকবে কিনা, সেটা তো বন্ধ করার ব্যবস্থা করলাম না। সেটা বন্ধ আমার কাছে মনে হয় সবসময় বলেও এসছে যে আমার জুডিশিয়ারি সিস্টেমটাকে ঠিক করতে হবে, আমার ডিসপোজাল ফাস্টার হতে হবে, আমার পিউনিটিভ অ্যাকশন নিতে হবে। এগুলো যদি দেখাতে পারি, আমি যদি ডেমনস্ট্রেশন কিছু হয়, তখনই কিন্তু আপনি দেখবেন যে আমি অ্যাজ আ বরোয়ার যখন প্রথম টাকাটা নিব, আমি চিন্তা করব যে টাকাটা আমাকে ফেরত দিতে হবে, মানে একটা শাস্তি হতে হবে, আমার মাইন্ডসেটও হতে হবে। যদি আপনার যেমন সিঙ্গাপুরে এক সময় মানে ফাইন করতো লোকজনকে, আপনি যদি লিটারিং করেন আপনাকে ফাইন করবে, করতে করতে এখন কিন্তু ওদের মধ্যে ডিএনএতে চলে এসছে যে আমি লিটারিং করব না। আমি যেখানে গিয়ে মাত্র জানি যে সিঙ্গাপুরে বোধহয় জরিমানা হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনি টুরিস্ট হলে কিন্তু পার পাবেন না, আপনাকে বলা হচ্ছে আপনাকে অ্যাওয়ার্ড থাকতে আপনি এসেছেন, আপনার ফাইন হবে। সেই রকম আমাদের এরকম কিছু করতে পারে, তাহলে দেখবেন যে আমাদের যারা বড়োয়ার বা যারা ভবিষ্যতে বড়োয়ার হবেন তারা চিন্তা করবেন যে টাকা নিয়ে কিন্তু মার পাওয়া যাবে। যেমন ধরেন অনেক ব্যাংকে, যেমন ধরেন আমি আমার আগের ব্যাংকে কাজ করতাম, এখানে একসময় কিন্তু এসএমই দিয়ে ফেরত পেতাম না। যেই আমরা রিকভারিটাকে অনেক স্ট্রঙ্গার করে শুরু করলাম, তখন এরা হলো না, টাকা তো ফেরত দিতে হবে। তো এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের ব্যাংকারদেরকেও পারপাস বুঝে লোন দিতে হবে। সেখানে যেমন আমাদের অনেকগুলো ব্যাংক চলে এসছে, অ্যান্ড অনেকগুলো ব্যাংক চলে আসতে কি হচ্ছে জানেন, এটা হচ্ছে আনাদার রুট কজ, যে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে একটা অসমজ মানে কম্পিটিশন, আনহেলদি ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আমি 10 টাকা বানাচ্ছি, ওকে 10 টাকা করতে হবে। আমি 10 টাকা লোন দিলাম কোনো কাস্টমারকে, আরেকজন এসে 15 টাকা দিয়ে দিল, কোনো কোলাটারাল দিল না, হ্যাঁ, সে পাট করে চলে গেল। আমি ওকে 10 টাকা ভালো, এটাই তো জুডিশিয়াস ছিল, ও 15 টাকা দিয়ে সাথে সাথে কিন্তু সে তো ডাইভার্ট করা শুরু করলো। সো কামিং ব্যাক টু, সেটা হচ্ছে মূল কারণ। আসলে কি এদেরকে যে 2015-তে তো বলাই ছিল যে 500 কোটি টাকার উপর যাদের ঋণ, বলে 11টি গ্রুপকে দিল, এবং আবার ঋণ দেওয়ার জন্য আবার এই ব্যবস্থা নাকি? না, ঋণ দেওয়ার ব্যবস্থা আমি আগেই বলছি, আমাদের কিন্তু প্রকৃতভাবে ইম্প্যাক্টেড পার্টিকে দিতে হবে। যে লোকটি কিছু নাই, কোনো স্টক নাই, কোনো কোলাটারাল নাই, কোনো ব্যবসা নাই, তাকে আমি কেন রিসিলিং করতে যাব? আমি রিসিলিং তাকেই করব যাকে আমি দেখব যে তার টাকা দেওয়ার প্রথমে ইন্টেন্ট। অন্যরকম চাপও আছে না, কারণ আমি যদি একটু, আমার এটাও খুব একটা অদ্ভুত লেগেছে, আমি জানি না যে মানে প্রজ্ঞাপনের একটা লাইন হচ্ছে যে ট্রেডিং খাত
গম, খাদ্যদ্রব্য, ভোজ্য তেল রিফাইনারি, জাহাজ শিল্প, শিপ ব্রেকিং ও শিপ বিল্ডিং, লৌহ ও ইস্পাত শিল্প এই সুবিধা পাবে। অন্যান্য ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বিশেষ audit করবে। নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত প্রকৃত ব্যবসায়ী যাদের ঋণ নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে ঋণ, তারা সুবিধা পাবে। অন্যদের ক্ষেত্রে আপনাকে ডিলিজেন্স ব্যবহার করতে বলা হলো। এই কয়েকটা খাতের না, ব্যাপারে এখানে কেন কিন্তু বলা না, হয়? এখানে করতে হবে, হ্যাঁ, এখানে মানে কিন্তু পাবে না, বলেছে, না, এখানে কিন্তু করতে হবে, এখানে করতে হবে। হ্যাঁ। আপনি কিন্তু হয়তো যেভাবে লেখা হয়েছে, আপনি যেভাবে ভাবছেন সেটা কিন্তু হবে না। পত্রিকার ভাষা না, এটা হয়তো ওদের ভাষা অন্য। স্পেসিফিক হয়তো কিছু ধরেন না, একটা- বিজ্ঞপ্তির না, ভাষায় ব্যাপারটা বললাম, বলি। জি। আমাদের ধরেন চিটাগংয়ের মার্কেটটা কিন্তু গট ইম্প্যাক্টেড। Chittagong market got impacted mostly because of the commodity players. Large commodity players have gone absolutely bankrupt. কমোডিটি প্লেয়ার্স মানে এই যে গম, খাদ্যদ্রব্য, ভোজ্য তেল, এই জন্য যেহেতু একটা সিগনিফিকেন্ট পিস চিটাগং এখন ধরেন আমাদের যদি ব্যাংকের একটা সিগনিফিকেন্ট লোন কিন্তু ব্যাড হয়ে গেছে বিকজ অফ চিটাগং, যার জন্য হয়তো ওই কারণে চিটাগং এই জন্য আপনার এই যে খাদ্যদ্রব্য এই সমস্ত কথা কমোডিটির কথা বলা হয়েছে, অয়েল রিফাইনের কথা বলা জাহাজ, হয়েছে, শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, এগুলো লৌহ, তাই ইস্পাত শিল্প সবই তো চিটাগং। বিকজ হ্যাঁ এক্স্যাক্টলি হয় কি আপনার এই সমস্ত ব্যবসার একটা জিনিস খেয়াল করেন, আমি বেসিক বলি, একটা সাইকেলের ব্যাপার থাকে, একটা সাইকেল ওরা প্রফিট করে, একটা সাইকেল লস করে, আলটিমেটলি ওরা চেষ্টা করে যে আলটিমেটলি দে ইভেন আউট অ্যান্ড দে মেক প্রফিট। কিন্তু ওই সময়টা হয়েছিল কি আপনার প্রাইসটা পড়ছিল সো ও যে এভারেজ আউট করবে ও ভাবছে হয়তো 10 টাকা আছে আমি কিনি, পরের সাইকেল আমি বানাবো, কিন্তু পরের সাইকেল আরও পড়ে গেছে। ইন দ্য প্রসেস সে কিনছে, এভারেজ আউট করার চেষ্টা করছে, কিন্তু এভারেজ আউট কিন্তু আর হচ্ছে না, সে কিন্তু লস করে করে শেষ হয়ে গেছে। এর মধ্যে কিছু ছিল ইন্টেনশনাল, যারা বলছি যে তারা আসলে ডাইভার্ট করেছে, তারা প্রপার্টি কিনেছে, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে আসলে জেনুইন ছিল, আটকে গেছে। আমি আপনাকে জানি কিছু কিছু গ্রুপ আছে যারা আমাদেরকে আগে টাকা ডিউ হওয়ার আগে টাকা দিত, চেক দিয়ে দিত আমাদেরকে যে ভাই চেক দিয়ে গেলাম, আপনার ভেসেল আসার আগেই প্রোডাক্ট সোল্ড হয়ে যেত এবং তারা টাকা, আমার টাকা কিন্তু তার টিয়ারও হতো না। এরকম এই কাস্টমার কিন্তু অনেক সময় হ্যাভ গন ব্যাংকরাপ্ট বিকজ দে হ্যাভ গন ফর ওভার ট্রেডিং, বিকজ অফ ওভার ব্যাঙ্কিং সিচুয়েশন। আমরা গেছি সবাইকে হিট রাইট টু ফেভার, আমি গেছি, হয়তো জামাল ভাই গেছেন, আমাকেও ব্যবসা দিয়েছেন, লোকে ব্যবসা দিয়েছেন, ওদের দেবেন আন্ডারস্ট্যান্ডিং দের ক্যাপাসিটি। বুঝতে পারছেন, এখানে আমাদের যে দোষ ছিল তাকে বলবো না, এখানে দোষ আমাদেরও ছিল। তো 2015 সালে যাদেরকে আমরা দিয়েছিলাম এদের ম্যাক্সিমাম ছিল বলবো কি এদের ইন্টেন্টটা খারাপ ছিল। মানে এরা ইন্টেন্ট যদি খারাপ থাকে, এবার আপনি মনে করছেন যে আসলে না, এইবার- প্রকৃতদেরকে খুঁজে দিতে পারবে না না ওইবারও প্রকৃতদের খুঁজে দেওয়া দরকার ছিল। যে না, আমি আমার ব্যাংকে বলি আমি দেই নাই, আমার কাছে মনে হয়েছে টাকা আসবে না, আমি একজনকে দিয়েছি তার থেকে কিছু এসেছিল, বাকি কিন্তু আমি দেই নাই। তো সে এখানেও তাই হবে, কিন্তু এটা কিন্তু ব্যাংকার কাস্টমার ভিত্তিতে প্রকৃত ইম্প্যাক্ট। ধরেন কারো গ্যাস আসে নাই, যেমন একটা সময় তো ছিল, এখন নয় আপনার হয়তো গ্যাস পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন, এটা কিন্তু একটা সময় কিন্তু ইন্ডাস্ট্রি করেছি, আমার গ্যাস পেতে 5 বছর লেগেছে, এরকম আছে। তার দেখা যাচ্ছে ইন্টারেস্ট যে অ্যাক্রু করেছে প্রিন্সিপালের সমান হয়ে গেছে। ডক্টর মনসুর, এগুলো তো দেখতে হবে আবার ব্যাংককেও সরকারকেও। না, অবশ্যই দেখতে হবে। আমি যে কথাটা আগেই বলছিলাম যে ফর্মাল যেটা মেকানিজমটা হয়, যেটা ব্যাংক আর যে বড়োয়ার এবং জাজ যে রেজলিউশনটা করে, সেটা কিন্তু এগুলোই দেখা হয়, আরো ক্লোজলি দেখা হয়, ফর্মালি দেখা হয়, একটা প্ল্যান্ড ওয়েতে, একটা ডিফাইন্ড ওয়েতে, এবং অনেক কিছুই তার মধ্যে আসে। যদি তার এক্সট্রা অ্যাসেট থাকে, বলা হয় ওই অ্যাসেটটা বিক্রি করে ইউ পুট দ্য মানি, রিটার্ন দ্যাট পার্ট অফ দ্য মানি ইমিডিয়েটলি। আর যেগুলো চলমান, যেখান থেকে ক্যাশ ফ্লো আসতেছে, সেটাকে তুমি বাড়াও। যেখানে ক্যাশ ফ্লো নাই, আইডল অ্যাসেটস কিন্তু স্পেকুলেটিভ অ্যাসেটস, জমি কিনে ফেলে রাখছি, বিক্রি করে দাও। তোমার 10টা বাড়ি আছে, 9টা বিক্রি করে দাও, একটা রাখো নিজের জন্য শুধু। তো এই আমরা কি সেগুলো করেছি? আমাদের কোথাও বলা নাই। কিন্তু এই যুক্তিটাকে ব্যাংকার আপনি সাথে পছন্দই করতে, মানে এই যুক্তিটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনেই হচ্ছে না যে সৈয়দ মাহবুবুর রহমান যে বলছেন এখন ব্যাংকাররা তাদের বিবেচনা প্রয়োগ করে কাস্টমার চিনে বুঝে কাজ করবেন, সেটা আসলে সম্ভব হবে না বলে মনে করছেন? সেটা আমি বলি, একটা বিরতি পরে সে শুনি, অবশ্যই। একটা বিরতিতে যাই। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর মনসুর, আপনার কাছে প্রশ্ন যে সৈয়দ মাহবুবুর রহমান একরকমের আশাবাদের জায়গা থেকে বারবারই বলছেন যে শাস্তি হলো না, ভালো কাস্টমারদেরকে সেটা বোঝানোটা মুশকিল, কিন্তু তারা যদি তাদের বিবেচনা বোধ এবং কাস্টমারের সঙ্গে তাদের সম্পর্ক, অভিজ্ঞতা মানে উপর ভিত্তি করে এখন ওই বিজ্ঞপ্তিটা বাস্তবায়ন করেন, তাহলে কিছু টাকা তো ফেরত আসতে পারে। সেটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? হ্যাঁ, দুটো জিনিস। একটা হচ্ছে যে আমি যেটা প্রথমে বলছিলাম, ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংক রিলেশনশিপ হচ্ছে ফান্ডামেন্টাল, এবং সেটাকে রেসপেক্ট যদি আমরা সব লেভেলে করি তাহলে কিন্তু সমস্যা থাকে না। এবং আমি আরেকটু যেটা বলছি, সেইটার সাথে যদি আমরা ব্যাংক্রাপসি এলিমেন্টগুলোকে নিয়ে আসতে পারি তাহলে আরো সুন্দরভাবে এটা আমরা করতে পারি। কিন্তু আমার যেটা ভয় সেটা আমরা হচ্ছে, এটাই বা হতে দিতে চাই না, আমরা ব্যাংকেও দেউলিয়া ঘোষণা করতে চাই না, ব্যক্তিকেও না। কেন? সেটা একটা আমাদের একটা মানে আমি বলবো যে সরকারের একটা মাইন্ডসেট প্রবলেম।
কোনোটাতেই কোনো ক্ষতি হবে না দেশের, কারণ এক্সাম্পল সেট করার প্রয়োজন আছে। আমার বিরোধী ছেলে আইন যতই নিয়েও বোধহয় কাজ হচ্ছে। হ্যাঁ, বিরোধী আইন নিয়ে কাজ হচ্ছে। আমার ছেলেকে আমি যতই ভালোবাসি, মাঝে মাঝে তাকে শাস্তি দিতে হবে তার বিভিন্ন বিশৃঙ্খলার জন্য। কিন্তু আমি যদি কোনো সময় শাস্তি না দিই, সবসময় ললিপপ দিয়ে যাকে খুশি রাখি, তাহলে কিন্তু সেটা ওই ছেলের জন্য ভালো না। ঠিক একইভাবে ব্যাংকিং খাতের ক্ষেত্রেও শাস্তির প্রভিধান থাকতে হবে। শাস্তির আলটিমেট প্রভিধানটাই হচ্ছে যে তোমাকে দরকার হলে আমি তোমাকে অবরোপণ করে দেবো, তোমাকে বিলুপ্ত করে দেবো। কারণ ইউ হ্যাভ টু বিহেভ, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস রেগুলেশনস। এন্ড দ্য ব্যাংকিং একটা কি প্রতিষ্ঠান, আমানতকারীদের জন্য একটা বিশেষ প্রতিষ্ঠান, যেটার ভিত্তি হচ্ছে বিশ্বাস। সে বিশ্বাস যদি ভঙ্গ করা হয় তাহলে শাস্তি হবে না, এটা যদি ধরে নেওয়া হয় তাহলে কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হতেই থাকবে। এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বড় বড় ঋণ কেলেঙ্কারিগুলো হচ্ছে, বোর্ড একটা প্রতিষ্ঠানকে বোর্ডের তরফ থেকেও এন্ডোর্স করে 5,000 কোটি টাকা লোন দিয়ে দেওয়া হচ্ছে। কেন এটা মানে হবে? কি শিল্প স্থাপন, কত টাকা তার লাগবে, কোনো হিসাব নিকাশ নাই। এবং এটা কোনো আইনেও বলবে না যে একটা প্রতিষ্ঠান যে ব্যাংকের ক্যাপিটালই নাই, নেগেটিভ হয়তো, সেই ব্যাংক কি করে 5,000 টাকা দেয়? কোন সিঙ্গেল এক্সপোজার লিমিটের কোনো আইনে কোনো দেশে এটাকে অ্যালাউ করবে না। আমার মনে হয় পরিষ্কার যে ডক্টর জামালউদ্দিন আহমেদ এখানেই তো, মানে এখানে যে অপরাধ প্রবণতা জড়িত, মানে শুধু তো ওই যে সৈয়দ মাহবুবুর রহমান যেগুলো বললেন যে একজন শিল্প মালিক, তিনি মানে উদ্যোক্তা, তিনি শিল্প স্থাপন করতে চেয়েছেন, গ্যাস পান নাই ব্যাংকে, সেটা দেখতে হবে। বাংলাদেশে তো ঋণ খেলাপির পরিমাণ এই পরিমাণ বাড়ে নাই শুধু সেভাবে, আসলে এক ব্যাংকের বোর্ডের মেম্বার আরেক ব্যাংক থেকে লোন নিয়েছেন, মানে পরস্পরকে বড় অঙ্কের লোন দিয়েছেন, সেসব খবর আছে। একটি গ্রুপ কি শিল্প স্থাপন করবে না জেনে তাকে কয়েক হাজার কোটি টাকা লোন দিয়ে দেওয়া হয়েছে কয়েকটি ব্যাংক মিলে, সে খবর আছে একটি ব্যাংক থেকে। তো এবং মানে এই বিষয়গুলো, এই অপরাধ প্রবণতাগুলো তো চিহ্নিত, পত্রিকায় খবর আছে, সেগুলোর তো শাস্তি হতে হবে। না, এটা আপনার ধরেন এখন আপনার তো ইকোনমিটা চালাতে হবে, আপনাকে চালানোর জন্য আপনি রেগুলেশনের রিভিশন টাইম টু টাইম ইকোনমিক কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু এটাকে রিভিজিট করতে হবে। সেটাই এখনকার যে সার্কুলার, এটা এই রিভিজিটিং এর একটা পার্ট বলে আমি মনে করি। আচ্ছা, তারপরে আসেন আপনার জানেন ডিলিং উইথ দি ডিফল্টার ইন চায়না। আমাদের দেশে ডিফল্টারদের সাথে আমরা যেভাবে ডিল করতেছি, ইন্টেনশনাল এবং আনইনটেনশনাল, ইন্টেনশনাল যারা ইচ্ছাকৃতভাবে ডিফল্টার হয় তাদের ব্যাপারে কিন্তু চায়নাতে আছে যে এরা বিজনেস ক্লাসে উঠতে পারবে না, বুলেট ট্রেন দিতে পারবে না, তারপর বুলেট ট্রেনে উঠতে পারবে না, আরো অনেকগুলো রেস্ট্রিকশন আছে। এবং সে কোনো জায়গায় সরকারি দাওয়াত পাবে না, সরকারি কোনো বড় অফিসে যাইতে পারবে না। এগুলা কিন্তু তবে স্কুলে ভর্তির ব্যাপারে ঝামেলা আছে, অনেক ধরনের রেস্ট্রিকশন ওখানে আছে। ইভেন নেপালে আছে, নেপালেও আছে, এরও অনেক বেশি। শাস্তি হতেই হবে কোনো না কোনো ভাবে, এটা একটা। তারপরে আপনি ধরেন অনেকেই আমরা দাবি করতেছি যে অনেকে বলে যে স্পেশাল ট্রাইব্যুনাল। আমাদের এখন যে কোর্ট সিস্টেম, এই কোর্ট সিস্টেমে এটাকে ডিল করার জন্য দে আর নট এনাফ। এবং এখানে আপনার স্কিল ব্যাংকিং লর উপরে এক্সপার্ট দিয়ে আপনি যদি ট্রাইব্যুনাল বানান, সেখানে যে এইগুলো বিচারটা অনেক ফাস্টার করতে পারবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু অর্থমন্ত্রী নতুন মানে অর্থমন্ত্রীও কিন্তু বারবার মনে করাচ্ছে যে ব্যবসায়ী ছাড়া তো আর আমরা চলতে পারবো না, ব্যবসায়ীদের প্রতি আমাদেরকে করতে হবে, সবকিছু লাগবে, লয়ারও লাগবে, ইকোনমিস্টও লাগবে, ব্যবসায়ীও লাগবে, সবকিছু দেশ চালাতে মানে হলে এই সবকিছু শাস্তি লাগবে। দিলে পরে একটা মানে প্রতিক্রিয়া হবে, সেই ভয়টা সরকারের ভিতরে আছে রিওয়ার্ড কিনা? এন্ড পানিশমেন্ট, যেটা এই রিওয়ার্ড এন্ড পানিশমেন্টের যদি আপনি দেখতে চান, যেমন এখন এখানে 10% বলতেছে যে তাদের রিবেট দিবে যারা রেগুলারলি রিপে করে অন টাইম, এরকম আছে। এটা আমি জনতা ব্যাংকের বোর্ডে থাকতে আমরা কিন্তু দিয়েছি 2-1টা কোম্পানিকে। এটা সিস্টেম ইজ দেয়ার, এটা নাথিং নিউ। এখন হয়তো পার্সেন্টেজটা একটু বাড়াইছে, না এটা কয়েক বছর আগেই এটা ছিল নাথিং নিউ এটা কিন্তু। এবং আপনার কতগুলো আছে যে কর্পোরেট গ্যারান্টির মাধ্যমে আপনার লোনের দিতেছে, সেটা কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাপ্লিকেশন একরকম হবে, কর্পোরেট গ্যারান্টির, প্রাইভেট ব্যাংক আরেকরকম। প্রাইভেট ব্যাংক উইল বি মোর স্ট্রিনজেন্ট। সেখানে কিন্তু সেই জায়গাটাতেই আসতে চাইছে কর্পোরেট গ্যারান্টি, তারা বলে যে বাট কর্পোরেট গ্যারান্টি যে লিগ্যাল ভ্যালিডিটি নাথিং, এটা অনলি ট্রাস্ট। কিন্তু আসলে কি বেসরকারি ব্যাংকগুলোর তো আমরা জানি যে নানা রকম সুবিধাভোগীরা, নানা রকম ইন্টারেস্ট নিয়ে নানা মহল আসলে সেই ব্যাংকগুলোরও বোর্ডে আছে, এবং ওই যে বলছিলাম যে একজন আরেকজনকে ঋণ বিনিময় থেকে শুরু করে নানা সুবিধা দিচ্ছে। হ্যাঁ, মানে একজন আরেকজনকে রক্ষাও করছে। আপনারা পারবেন কিনা ওই যেই বিবেচনা বোধের উপর আপনি বারবার আস্থা রেখে কথা বলছিলেন, আর সার্বিকভাবে সেটা শেষ পর্যন্ত দুষ্টের পালন শিষ্টের দমন হবে কিনা?
মানে কারণ কোর্ট আজকে সেটা বলেই কিন্তু স্থগিত করেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা ফিয়ার থাকবেই, কেননা যেহেতু গভর্নেন্সের ইস্যুটা আমাদের বাংলাদেশে আছে, আপনার এই সুশাসনের ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। যদি সুশাসন থাকতো তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। ওটার অ্যাবসেন্সটাই কিন্তু আমাদের আজকে উই হ্যাভ কাম এট দিস ফার। এখন যেটা হচ্ছে যে ওটাকে মাথায় রেখে এখন ব্যাপারটা হচ্ছে নিজের ভালো নিজে না বুঝলে কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। আমাদের প্রত্যেকটা ব্যাংকে এবং প্রত্যেকটা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবে আমার মনে হয় যে বোর্ডে গিয়ে এগুলো আলোচনা করা। চাপ কিন্তু থাকবে, যেটা হোসেন মসরুর ভাই বললেন, বা এখানে কিন্তু চাপ থাকবে। এই চাপটাকে আমি কত উইথস্ট্যান্ড করতে পারবো। আপনি কি বলতে পারেন 100 ভাগ করা যাবে? যাবে না, যেহেতু আমাদের সুশাসনের ইস্যু আছে। কারণ আজকে আমি যদি না করতে পাই আমার কাছে চাপ আসবে, আবার আমার কোনো ডিরেক্টর যেটা বলছেন অন্যখানে সে চাপ থাকবে। কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে এসেছি। অ্যাটলিস্ট প্রাইভেট সেক্টর ব্যাংকে কিন্তু আমার কাছে মনে হয় এগুলো অনেকটাই কমে গেছে। কিন্তু সব প্রাইভেট সেক্টরের ব্যাংকেরও তো বোধহয় ব্যাংকিং মূল উদ্দেশ্য না। মানে অনেক ব্যাংকের তো মনে হচ্ছে যে এবারে ঋণ দেওয়াটা উদ্দেশ্য, তারপরে ফার্মার্স ব্যাংক হয়ে গেল তো অসুবিধা নেই, পদ্মা ব্যাংক হয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে যেটা এখানেই যেটা এটাই ওই যে আবার শাস্তি নাই। শাস্তি নাই এবং সুশাসনের ব্যাপারটা নাই। আমি একটা ব্যাংক যেটা মনসুর ভাই আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, লেট দ্য ব্যাংক গো বাস্ট, অসুবিধা কি আছে? এইভাবে সিস্টেম করে তো আলটিমেটলি যারা স্ট্রং, যারা টেকসই থাকা তারাই কিন্তু থেকে যাবে। আমরা যেখানে যেতে চাচ্ছি মিডল ইনকাম কান্ট্রি 2024-এ, সেখানে যাওয়ার জন্য আমরা কিন্তু পিছিয়ে গেলে চলবে না। আমরা 92-90 শতকে যে সমস্ত মার্কেট, ওপেন মার্কেট ইকোনমির কথা বলে যেভাবে চলে এসেছিলাম, আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার আমাদের এই যে ইন্টারেস্ট ফিক্সেশন এগুলো দিয়ে কিন্তু আমরা পারি না। আমরা 24-এ যদি যে এমএসএ হতে চাই, আর সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে, আমরা ট্রেড করি, আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংকের প্রয়োজন আছে। এবং এই ইন্টারন্যাশনাল ব্যাংক যদি আজকে আমাদের সাথে যেহেতু ডিলিভারেজিং ডিরিস্কিং চলছে, আজকে যদি ইন্টারন্যাশনাল ব্যাংকস লাইক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, জেপি মর্গান, এইচএসবিসি বা এরা যারা আছে, যারা আমাদের এলসিগুলো কনফার্ম করে, যাদের মাধ্যমে পেমেন্টটা দেই বা এক্সপোর্টের পেমেন্টটা আসে, তারা যদি আমাদের সাথে আজকে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাহলে তো ইকোনমিটা বসে পড়বে। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট করতে তো হবে। আমাদের তো সবকিছুই রিসোর্স, আমাদের সবকিছু বাংলাদেশে সবকিছু পাওয়া যায় না। উই আর নট নর্থ আমেরিকা, নর্থ কোরিয়া, উই আর বাংলাদেশ। আমাদের সাথে বিশ্বের সবার সাথে কিন্তু সম্পর্ক রেখে কিন্তু ব্যবসা বাড়াতে হবে। মানে আন্তর্জাতিক ব্যাংকগুলোকে আমাদের ব্যাংকদের সাথে ব্যাংকিং করতে চায় না। অলরেডি কিন্তু ধরেন এটা কিন্তু একটা ইস্যু আছে, কিন্তু অনেকগুলো ব্যাংকের সাথে কিন্তু এই যে নতুন যে ব্যাংকগুলো এসেছে, এদের সাথে কিন্তু এই যে মানে প্রথম সারির যে ইন্টারন্যাশনাল ব্যাংক, ওরা কিন্তু করছে না। কিছু মধ্যপ্রাচ্যের ব্যাংক ছিল বলেই ওরা এখন ব্যবসা করতে পারছে, অথবা ওরা আমাদের ভালো যে ব্যাংক তাদের সাথে করছে, ব্যাকস্টপের মতো অনেকটা। কিন্তু আমাদের ভয়টা ওখানটাই। আমরা যাই করি না কেন আমাদের চিন্তা করতে হবে ফার রিচিং ইম্প্যাক্টটা কি। আমার এই ব্যাংকগুলো যদি, এই সমস্ত ব্যাংকগুলো আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আজকে যদি নষ্ট এখন বন্ধ হয়ে যায়, আমি কিন্তু না পেমেন্ট করতে পারবো, না এক্সপোর্ট প্রসিড পেতে পারবো। তাতে করে আমাদের যে স্বপ্ন দেখছি আমরা, সেই স্বপ্নটা অনেকাংশে ব্যাহত হবে। সেখানটায় আমার মনে হয় মাথা রাখা উচিত আমাদের সবার। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান, ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ, ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহন থেকে।